নমস্কার, আমি ডক্টর প্রদীপ খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রবিবার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করতে চলেছি। ব্যবসার চরিত্র কি বদলে যাচ্ছে এবং আমরা কি বুঝতে পারছি যে ব্যবসাগুলো যেগুলো আগে চলতো ট্র্যাডিশনাল বিজনেস, সেখান থেকে মানুষ এখন অনেক বেশি আগ্রহী নিউ এজ বিজনেস নিয়ে। এই মাসে সিএনবিসি টিভি 18-এর তথ্য অনুযায়ী 38টি নতুন কোম্পানি তাদের ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও নিয়ে আসতে চলেছে। এই যে কোম্পানিগুলো তাদের আইপিও নিয়ে আসতে চলেছে, তারা চারিত্রিক দিক থেকে সম্পূর্ণভাবে ট্র্যাডিশনাল বিজনেসগুলোর থেকে আলাদা। আগে আমরা কেক বিস্কিটের ব্যবসার কথা ভেবেছি, তেলের ব্যবসার কথা ভেবেছি, টেলিকম বিজনেসের কথা ভেবেছি, কখনো ব্যাংকিং ফিনান্সিয়ালসের কথা ভেবেছি, তাদের আইপিও নিয়ে উৎসাহিত হয়েছি, মেটালসের ব্যবসা নিয়ে উৎসাহিত হয়েছি। কিন্তু এখন মানুষ সেই নতুন ধরনের ব্যবসার প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন। উদাহরণ হিসেবে বলছি, কোনো রেকমেন্ডেশন না, দেখুন সুইগির কথা যদি বলেন বা ইটার্নাল যেটা আর্টসওয়াইল জোম্যাটো ছিল সেটার কথা যদি বলেন, সেই ধরনের কোম্পানিগুলো কিন্তু বিনিয়োগকারীদের আগ্রহ সেটাকে ক্যাপচার করতে সক্ষম হয়েছে। এছাড়া যদি 38টা নতুন কোম্পানির কথা যেটা বললাম, সেখানে নতুন ধরনের ব্যবসা কি রয়েছে, তার মধ্যে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, ছোট ছোট ব্যাটারি না, সুবিশাল ব্যাটারি, এমন ব্যাটারির কথাও শোনা যাচ্ছে যেটা একরের পর একর জায়গা নিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন সোলার পার্কে, এবং সেটা ভারতবর্ষে। এরোস্পেস নিয়ে কাজ হচ্ছে। যত পৃথিবী উত্তাল হয়ে উঠছে, অশান্ত হয়ে উঠছে, যেভাবে ডিফেন্সে আমরা মন দিচ্ছি, ডিফেন্সের একটা অত্যন্ত ইন্টিগ্রাল পার্ট হচ্ছে এরোস্পেস। হ্যাঁ, ডেফিনেটলি সেটা স্পেস রিসার্চ তার অংশ বটে, কিন্তু ডিফেন্সের ক্ষেত্রেও এরোস্পেস একটি অত্যন্ত ইন্টিগ্রাল পার্ট হিসাবে ধরা হয়ে থাকে। অ্যাডভান্সড মেটালস, এটা এভিয়েশনে ইউজ করা হয়, ডিফেন্সে ডেফিনেটলি ইউজ করা হয়। সেই অ্যাডভান্স মেটালস কোম্পানিগুলো তাদের আইপিও নিয়ে আসতে চলেছে। নিউ এজ ইন্স্যুরেন্স, ফিনটেক প্ল্যাটফর্মস, ট্র্যাডিশনাল ব্যাংকিং থেকে ট্র্যাডিশনাল নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিসগুলোর থেকে এখন মানুষ অনেক বেশি আগ্রহী হয়ে উঠছেন ফিনান্সিয়াল টেকনোলজি কোম্পানিসগুলোর প্রতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আইপিও, এবং এর মধ্যে একটি হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। 2 নম্বর রিলায়েন্সের ভার্টিক্যাল, সেটা হচ্ছে রিলায়েন্স জিও। সেটাও অধিকাংশ মানুষ জানেন একটি টেলিকম কোম্পানি হিসাবে, কিন্তু রিলায়েন্স জিও আদেও টেলিকম বিজনেসই নয়। শুনতে অদ্ভুত লাগছে। রিলায়েন্স জিও মূল কিসে ফোকাস করতে চলেছে, কেন তার কাছে টেলিকম বিজনেসের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ফিউচার বিজনেসেসগুলো, যেটা তাকে অনেক বেশি রেভিনিউ দিতে পারে, ফেরোশাস গ্রোথ দেখাতে পারে। ডেফিনেটলি রিলায়েন্স জিওর অন্তর্গত টেলিকম বর্তমানে সবচেয়ে বেশি রেভিনিউ দিচ্ছে, সবচেয়ে বেশি প্রফিট জেনারেট করছে, কিন্তু সে যেগুলোকে ইনকিউবেট করছে, যে বিজনেসগুলো, সেইগুলোর সঙ্গে আমাদের পরিচিত হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ রিলায়েন্স জিও তাদের আইপিও জন্য ব্যাপক হারে প্রিপারেশন নিচ্ছে। সামনে কয়েক মাসের মধ্যে চলে আসতে যাচ্ছে এই আইপিও আসার আগেই, অন্তত বছর দেড়েক আগে থেকেই রিলায়েন্স জিওর ভ্যালুয়েশন নিয়ে মানুষজন উচ্ছ্বসিত। বিভিন্ন বিশেষজ্ঞ তারা বলছেন এটা অলরেডি একটা $100 বিলিয়ন বিজনেস। রিলায়েন্স রিটেল যে বিজনেস রয়েছে, সেটাকেও একটি $100 বিলিয়ন বিজনেস হিসাবে ধরা হচ্ছে তার ভ্যালু। ভাবুন তাহলে, একটি রিলায়েন্সের মধ্যে প্রায় আরো 2টি রিলায়েন্স সেটা অলরেডি এমবেডেড হয়ে রয়েছে। কি সাংঘাতিক ভ্যালু আনলকিং করার ক্ষমতা রয়েছে এই দুটি মূল ভার্টিকালসের। রিলায়েন্সের নিউ এনার্জি নিয়ে তো এখনো কোনো কথাই হচ্ছে না, সেটা একদম ফোরফ্রন্টে চলে আসবে। সেগুলো ইনস্টলেশন শুরু করে দেবে, সেটা পাওয়ার জেনারেট করতে শুরু করে দেবে। ভাবুন সেরকম একটা আইপিও মানুষের মধ্যে কিরকম উৎসাহ সৃষ্টি করতে পারে। আমরা একটু এনএসসি আইপিওটা বোঝার চেষ্টা করি। দেখুন, এনএসসি আইপিও নিয়ে বহু বছর ধরে একটা লড়াই চলে আসছে। এটাকে লিস্টিং করানোই একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। 27শে এপ্রিল এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স, তাদের বলা হয়েছে যে তোমাদের ইন্টারেস্ট রয়েছে কিনা নিজেদের শেয়ার টেন্ডার করা, অফার করা ফর আইপিও, সেটা তোমাদের বলে দিতে হবে।
এবং এই গোটা ব্যাপারটা, গোটা প্রক্রিয়াটা, যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তাদের 4% যত শেয়ার রয়েছে তার 4 থেকে 4.5% তারা আইপিও হিসাবে বাজারে ছাড়তে চলেছে, যার আনুমানিক ভ্যালু প্রায় 20,000 কোটি টাকা হতে পারে। এই তথ্য আমি বিভিন্ন ওয়েবসাইটস থেকে নিয়েছি, আপস্টক্স, গুডরেটস প্রভৃতি। সেল মনে রাখবেন যে গোটা প্রক্রিয়াটাই হতে চলেছে অফার ফর সেল, অর্থাৎ এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা তারা তাদের শেয়ারস বিক্রি করবেন সাধারণ জনগণের কাছে, কিন্তু নতুন কোনো শেয়ার জেনারেট করা হবে না। অর্থাৎ এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা তারা একটা এক্সিট অপশন খুঁজছেন তাদের স্টক টেন্ডার করে বা তাদের শেয়ার টেন্ডার করে। এই 4% যদি 20,000 কোটি টাকা হয়, মানে মোট মার্কেট ক্যাপিটাল হবে এই কোম্পানি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রায় 10 লক্ষ কোটি টাকা। দেখুন, অধিকাংশ ক্ষেত্রেই তো আমরা এতদিন আলোচনা করে এসেছি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের একটি ভার্টিক্যাল, সেটা হচ্ছে জিও, রিলায়েন্স জিও, যেটা মূলত একটি টেলিকম কোম্পানি, সেটা আসতে চলেছে এবং সেটা একটি দারুণ রেভিনিউ জেনারেট করে, দারুণ প্রফিট জেনারেট করে, খুব ভালো কথা। এবং ধীরে 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 অয়েল টু কেমিক্যালস থেকে ট্রানজিশন চলছে। এর আগে মনে রাখতে হবে রিলায়েন্স তো খুব নতুন কোম্পানি না, বহু বছরের পুরাতন কোম্পানি, প্রায় 50 বছরের পুরাতন কোম্পানি। প্রথমে ছিল সেটা টেক্সটাইল বিজনেস, সেখান থেকে চলে এলো অয়েল টু কেমিক্যালস, সেখান থেকে চলে এলো টেলিকম, এখন কিন্তু সেটা ট্রানজিশন করছে টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার। অর্থাৎ রিলায়েন্স প্রমাণ করে দিচ্ছে যে সময়ের সাথে সাথে নিজেকে না বদলাতে পারলে একটি কোম্পানি কিন্তু ইট সিজেস টু এক্সিস্ট, অর্থাৎ নিজেকে বদলে যেতেই হবে। এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কতগুলো ভার্টিক্যালস রয়েছে, একটা রিটেল রয়েছে, একটা টেলিকম রয়েছে, একটা নিউ এনার্জি রয়েছে, তার মধ্যে গ্রিন হাইড্রোজেন রয়েছে, রিনিউয়েবল এনার্জি রয়েছে, এবং এক্সিস্টিং অয়েল টু কেমিক্যালস তো ডেফিনেটলি রয়েছে, সেটাও রেভিনিউ জেনারেট করবে। ইনফ্যাক্ট সবগুলোই রেভিনিউ জেনারেট করছে। জিও ফিনান্সিয়ালস ছিল, সেটা তো অলরেডি যাদের হাতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ছিল তারা একটি করে বিনামূল্যে এই জিও ফিনান্সিয়ালস হাতে পেয়েছে, অর্থাৎ জিও ফিনান্সিয়ালসটাও কিন্তু একটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ভার্টিক্যাল, অর্থাৎ ক্রমাগত ইনকিউবেট করছে বিভিন্ন ধরনের ব্যবসা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এবং যতক্ষণ সেটা ম্যাচিওর করছে, বহরে বড় হচ্ছে, সে একের পর এক আইপিও নিয়ে আসার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। রিলায়েন্স জিওর কথা, হ্যাঁ, এটা একটি টেলিকম বিজনেস বটে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দারুণ রেভিনিউ জেনারেট করছে, দারুণ প্রফিট জেনারেট করছে, কিন্তু সেইটা কি একটা এক্সপ্লোসিভ রিটার্ন দিতে পারে? উত্তর হচ্ছে সেটার সেরকম সম্ভাবনা কম। এটা একটা কনসিস্টেন্ট কম্পাউন্ডার হবার সমস্ত ধরনের লক্ষণ রয়েছে বটে, কিন্তু এটা এক্সপ্লোসিভ গ্রোথ দেবে এমন সম্ভাবনা কম। কিন্তু এইটার ক্যাশ ফ্লো ডেফিনেটলি অত্যন্ত হেলদি থাকার কথা, 1 নম্বর। 2 নম্বর, এটা নিয়মিতভাবে প্রফিট জেনারেট করার কথা, কারণ এটা কিন্তু হাই এন্ট্রি ব্যারিয়ার বিজনেস। এখানে হঠাৎ মনে হলো যে রাম শ্যাম তারা আজকের ডিসাইড করলো, কালকে এসে একটি টেলিকম কোম্পানি খুলে ফেললো, এরকম হয় না। অলরেডি মাত্র 3টে থেকে 4টে মূল টেলিকম প্লেয়ার্স রয়েছে গোটা 145 কোটি দেশের, মানে 145 কোটি মানুষের দেশকে পরিষেবা দেওয়ার জন্য। এর মধ্যে ডেফিনেটলি রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল, ভোদাফোন আইডিয়া তো দিকি দিকি চলছে, আর বিএসএনএল। 2 নম্বর হচ্ছে এটা ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস। এক সময় গভর্নমেন্ট স্পেকট্রাম অকশন করবে, আগে 2G ছিল, 3G, 4G হলো, এখন 5G, তারপর 6G আসবে, এবং গভর্নমেন্ট এখান থেকে বিশাল রেভিনিউ জেনারেট করতে সক্ষম হয়। এবং বিভিন্ন সার্কেলস রয়েছে, এবং সেখান থেকে 50,000 কোটি টাকা, 60,000 কোটি টাকা সরকার রেভিনিউ জেনারেট করতে সক্ষম হয় এই ধরনের স্পেকট্রাম বিক্রি করে। এবং গভর্নমেন্ট তো ডেফিনেটলি এই রেভিনিউ তারা জেনারেট করছে, কিন্তু কোম্পানিগুলোর কথা ভাবুন, তাদের কি পরিমাণ টাকা বিনিয়োগ করতে হচ্ছে, ইনভেস্ট করতে হচ্ছে, এবং তারপর তো তাদের কেবলমাত্র যে তারা স্পেকট্রাম কিনছে তা না, তাদের তো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হচ্ছে। গোটা ভারতবর্ষ জুড়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারা যখন জিও তাকে ফাংশনাল করার চেষ্টা করছিল, 10 বছর ধরে তারা অপটিক ফাইবার বসিয়েছিল মাটির তলায়, 10 বছর। সুতরাং এটা কোনো সাধারণ ব্যবসা নয়, এবং এখন তার ফল তারা পাওয়া শুরু করেছে। গাছ পুঁতেছে তারা বহু বহু বছর আগে। টেলিকম বিজনেস, এই টেলিকম বিজনেসের মধ্যে কি কি তারা পরিষেবা দিচ্ছে? মোবাইল নেটওয়ার্ক 5G, ব্রডব্যান্ড ফাইবার 2 নম্বর, 3 নম্বর এন্টারপ্রাইজ কানেক্টিভিটি। এটা সাধারণ মানুষের জন্য না, বড় বড় কর্পোরেটস যাদের লক্ষ লক্ষ কোটি টাকার বিজনেস, তারা এই পরিষেবা নিচ্ছে বা নিয়ে থাকে জিও, রিলায়েন্স জিওর কাছ থেকে। 2 নম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম বিজনেস। ডিজিটাল প্ল্যাটফর্মসের মধ্যে এটার সঙ্গে আপনারা পরিচিত কি কি রয়েছে?
তার মধ্যে জিও সিনেমা রয়েছে, যেটা বেসিক্যালি একটি ওটিটি প্ল্যাটফর্ম। তারপর জিও টিভি রয়েছে, জিও সাভান, এটা একটা মিউজিক চ্যানেল ধরতে পারে। জিও ক্লাউড রয়েছে, সমস্ত ডেটা এখন স্টোর করা হচ্ছে ক্লাউডে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস, এরা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্লাউড পরিষেবা দেওয়া কোম্পানি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা জেফ বেজোসেরই কোম্পানি। জিও সেই জায়গাটা অ্যাচিভ করার চেষ্টা করছে। এছাড়া জিও মিট, যেরকম আপনারা গুগল মিট ইউজ করেছেন বা জুম ইউজ করেছেন, ঠিক একই রকম কিন্তু জিও মিটও এরকম ধরনের একটা পরিষেবা দিয়ে থাকে। রিলায়েন্স জিও যেটা, সেটা ডেটা কন্টেন্ট প্রোভাইড করছে, সেটা প্ল্যাটফর্ম বিজনেস আমাদের প্রোভাইড করছে, অর্থাৎ সাধারণ সাবস্ক্রাইবারদের। এবার 3 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিলায়েন্স জিও বেসিক্যালি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার চেষ্টা করছে, যেটা ভবিষ্যতে তাদের টার্গেট হচ্ছে, তাদের মূল ব্যবসা হবে, এবং যেটা তারা মনে করছেন যেটা এক্সপ্লোসিভ গ্রোথ দেবে। এর মধ্যে কি কি থাকছে এই ব্যবসার মধ্যে, এআই এবং ডেটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে? এর মধ্যে থাকছে এআই ডেটা সেন্টার, অর্থাৎ আগের দিনে আলোচনা করেছিলাম ডেটা সেন্টার নিয়ে। 2 নম্বর ক্লাউড পরিষেবা, যেটা অ্যামাজন দিয়ে থাকে, এবং এন্টারপ্রাইজ, আবার ওই কর্পোরেট জগতে বড় বড় কোম্পানি তাদের স্পেসিফিক সেটা সার্ভিসেস দেবে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশনস। 4 নম্বর সেটা হচ্ছে ডিভাইস ইকোসিস্টেম বা হার্ডওয়্যার ইকোসিস্টেম, যন্ত্র নিয়ে কাজ। এর মধ্যে জিও ফোন রয়েছে, জিও ভারত, এগুলো লো কস্ট ফোন হবে। কতটা সাকসেসফুল হবে সেটা আপাতত তর্কের বিষয় না, যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে এরা এই ব্যবসাটিতে নেমে পড়েছে। তারা রাউটার্স তারা বিক্রি করবে, সেট টপ বক্সেস বিক্রি করবে। নিউ এনার্জি ইন্টিগ্রেশন, দেখুন কেউ কল্পনাও করতে পারছেন না যে নিউ এনার্জির সঙ্গে কিন্তু এই যে রিলায়েন্স জিও সেটা ইন্টিগ্রেটলি লিঙ্কড। কিভাবে? তার কারণ নিউ এনার্জি ইন্টিগ্রেশন হতেই হবে, ভবিষ্যতে আসতেই চলেছে। ফিউচারে অর্থাৎ ভবিষ্যতে টেলিকমের সঙ্গে এনার্জি এআই ইন্টিগ্রেশন হতে চলেছে গোটা বিশ্ব জুড়ে, ভারতবর্ষ তার ব্যতিক্রম হবে না। জিও তাহলে একটি টেলিকম ব্যবসা, একটি ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ব্যবসা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবসা, টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি হিসাবে আমাদের ধরতে হবে রিলায়েন্স জিওকে। এছাড়া রয়েছে তাদের এই এআই ইন্টিগ্রেশনের মধ্যে বা এআই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে ডেটা স্টোরেজ, ক্লাউড ডিমান্ডকে বৃদ্ধি করা, এবং জিপিইউ ইনফ্রাস্ট্রাকচার, যে এনভিডিয়া গোটা বিশ্বকে শাসন করছে, ডমিনেট করছে, সেই কোম্পানির সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গাঁট ছড়া বেঁধেছে। লার্জ ডেটা সেন্টার, আগের দিন সবাই জিজ্ঞাসা করছিলেন যে বিভিন্ন কোম্পানি কারা কারা ডেটা সেন্টার তৈরি করছে। আদানি গ্রুপ রয়েছে, ভারতী গ্রুপ রয়েছে, টাটা রয়েছে, এবং অবশ্যই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রয়েছে, বিশেষ করে রিলায়েন্স জিও। এআই বুম যদি হয়, সবসময় তো হবে এরকম কেউ গ্যারান্টি দিতে পারে না, যদি হয় তাহলে কারা লাভবান হবে? ডেটা সেন্টার্স এক্সপ্লোসিভ গ্রোথ দেবে না, কিন্তু ডেটা সেন্টারগুলো সাস্টেন্ড, সেটা ক্যাশ ফ্লো জেনারেট করে দেবে এই কোম্পানির জন্য, যেভাবে টেলিকম করবে। এবার কি কোথা থেকে রেভিনিউ আসবে, মানে বিক্রি বাটা কি হবে রিলায়েন্স জিওর ক্ষেত্রে? বিশেষ করে যদি এই ওটিটি প্ল্যাটফর্মের কথা বলেন, এখানে অ্যাড সাবস্ক্রিপশন থাকবে, তারপর এন্টারপ্রাইজ সফটওয়্যার অ্যাজ সার্ভিস পরিষেবা থাকবে, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মসগুলোর জন্য। এবার এন্টারপ্রাইজ সার্ভিসের অন্তর্গত কি কি থাকবে? ক্লাউড সার্ভিসেস থাকবে, যেখান থেকে রেভিনিউ আসবে, সাইবার সিকিউরিটি, এআই সলিউশনস অফার করছে বিভিন্ন কোম্পানিকে, এবং এইটা কিন্তু একটা অত্যন্ত হাই মার্জিন বিজনেস। 5G ইন্ডাস্ট্রিয়াল ইউজ কোথায় কোথায় ব্যবহার করা হবে? স্মার্ট ফ্যাক্টরিজের ক্ষেত্রে, অটোমেশনের ক্ষেত্রে, ইন্টারনেট অফ থিংস নেটওয়ার্কের ক্ষেত্রে, এবং ডিফেন্স কমিউনিকেশনের ক্ষেত্রে। আমরা এটা ভুলে যাচ্ছি যে কমিউনিকেশন হচ্ছে ডিফেন্সের কান বলা যেতে পারে, চোখ বলা যেতে পারে। সুতরাং জিওর মতন একটা সুবিশাল কোম্পানি, সে ডিফেন্সকে সে এমবেলিশ করতে পারবে না, এটা কি কখনো হয়? জিও সেটা কিন্তু কোনো সাধারণ কোম্পানি না, এটা নিজে একটা প্ল্যাটফর্ম হিসেবে এখন ওই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মধ্যে রয়েছে। ভবিষ্যতে যখন বেরোবে, সে কিন্তু অলরেডি নিজের মধ্যে আরও অন্যান্য বিজনেসগুলোকে ইনকিউবেট করবে, যেভাবে জিও ফিনান্সিয়াল নিজের মধ্যে বহু বহু ব্যবসাকে ইনকিউবেট করে চলছে, মানে বৃদ্ধি করে চলছে। অর্থাৎ রিলায়েন্সের নিজস্ব ভার্টিক্যাল রয়েছে, সেই ভার্টিক্যালগুলোর অন্তর্গত অন্যান্য ব্যবসাগুলোকেও বাড়িয়ে তোলা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা মূল ব্যবসাটাকেই একমাত্র ব্যবসা ধরে থাকি, কিন্তু এর পাশাপাশি এমন অনেক ব্যবসা রয়েছে যেটা আমাদের চমকে দিতে পারে, আমাদের কিন্তু চোখ খুলে দিতে পারে। তার মধ্যে বর্তমানে আমরা যেটা দেখছি, অর্থাৎ রিলায়েন্স জিওর কথা যদি আমরা বলি, প্রথম কথা বলে নিই যে এটা কোনো ধরনের, এই যে অর্থাৎ যে দুটো কোম্পানির কথা বললাম, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা জিও প্ল্যাটফর্মের বা রিলায়েন্স জিওর কথা,
এইগুলোর কিন্তু আনলিস্টেড এন্টিটিস, এবং আমার কিন্তু এইখানে বা আমার পরিবারের এই আনলিস্টেড কোনো হোল্ডিং কিন্তু এই কোম্পানিগুলোতে নেই। এবার স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে আপনারা বিনিয়োগ করেন ক্ষতির মুখোমুখি হতে পারেন, সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।